যেই কারণে একসময় প্রেসিডেন্ট ওবামাকে তিরস্কার করেছিলেন, পরিহাস করেছিলেন, ভাগ্য তাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে এখন তার থেকেও একটা দুর্বল চুক্তি তাকে করতে হচ্ছে। তার পুরো শাসনামল যায় হচ্ছে শুধু তার স্টাফদেরকে ফায়ার করতে করতে। যে কোনো অন্যায় বা অযাচিত বিষয় হোক না কেন, এরপরও ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়াবে। এটাই হচ্ছে বাস্তবতা। তারা আপনার চুক্তি ভঙ্গ করবে। ইহুদি মানেই হলো যে তারা সামনে একটা বলবে, পেছনে একটা বলবে। ইরানের একটা ভালো সাইড হচ্ছে যে ইরান হিস্ট্রি থেকে পড়ার চেষ্টা করে, তারা ভুলগুলো থেকে তারা রিভিউ করার চেষ্টা করে। এটার কারণে ইরান বারবার এখনো পর্যন্ত টিকে আছে। চুক্তির ভবিষ্যৎ কি, এবং এই যে চুক্তি তো একটা অন্তর্বর্তীকালীন চুক্তি, মানে এখন মূল আলোচনাগুলো শুরু হবে, এটাকে কিভাবে দেখছেন? প্রথম কথা হলো এই চুক্তি করা ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর কোনো অপশন ছিল না। দ্বিতীয় কথা হলো যে ট্রাম্প যত কথাই বলুক না কেন, চুক্তি প্রমাণ করেছে যে আমেরিকা এই যুদ্ধে পরাজিত হয়েছে। আমি বলবো না, বলবো ভরাডুবি হয়েছে। এর কারণ হলো যে এটা আমি এভাবেও বলতে পারি, এটা আয়রনি অফ ফেট, বা আমরা বলতে পারি যে নিয়তির নির্মম পরিহাস। দেখেন, প্রেসিডেন্ট ওবামা 2015 সালে যে চুক্তিটা করেছিল ইরানের সাথে, 6 জাতিভিত্তিক, যে আপনার JCPOA বলে, এই চুক্তিটা করবার পরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল রিপাবলিক পার্টি, যেটা রিপাবলিকানরা, তারা প্রেসিডেন্ট ওবামাকে তুলোধনা করেছিল এবং এই চুক্তিটাকে একটা পরাজয়ের চুক্তি, এই চুক্তির এই যে সমস্যা, এবং এই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাবার সুযোগ করে দেয়া হলো বলে টলে তারা অনেকভাবে সমালোচনা করেছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে এসে এই চুক্তি থেকে বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? বললেন যে এটা ইরানকে কিছু অ্যাবসার্ড কিছু সুযোগ দিয়েছে, এটা আমি দিব না। ওকে, ভালো কথা। উনি আর এই চুক্তি ওনার পরবর্তী 4 বছর উনি করলেন না। এরপরে আসলেন প্রেসিডেন্ট বাইডেন ইলেকশনের প্রচারের সময় বলেছিলেন যে তিনি এই চুক্তিটাকে রিভিউ করবেন। আবার করবেন বলেন নাই, বলছেন রিভিউ করবেন, এবং একটা পজিটিভ সিগন্যাল দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেনের কোমর শক্ত ছিল না। উনি ওনার 4 বছরে তিনি ফাইনালি সেই রিভিউ করে এই চুক্তিটা করতে পারলেন না। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এখন আসছেন, এবং আমি এই জন্য এটাকে নিয়তির নির্মম পরিহাস বলছি যে আমার বিবেচনায় না, শুধু আপনি যদি CBS চ্যানেল বা নিউ ইয়র্ক টাইমস অ্যানালাইসিসও পড়েন, সকল মার্কিন বিশ্লেষকই বলছেন যে এটা সেই প্রেসিডেন্ট ওবামার JCPOA এর থেকেও অনেক বেশি দুর্বল চুক্তি হয়েছে আমেরিকার পার্সপেক্টিভ থেকে। অর্থাৎ উনি যেই কারণে একসময় প্রেসিডেন্ট ওবামাকে তিরস্কার করেছিলেন, পরিহাস করেছিলেন, ভাগ্য তাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে এখন তার থেকেও একটা দুর্বল চুক্তি তাকে করতে হচ্ছে, এবং এটা ছাড়া আর কোনো উপায় নেই। এবার আপনি যেটা বলছেন যে চুক্তির ভবিষ্যৎ, এই চুক্তির ভবিষ্যৎ খুবই ভালনারেবল দুটো কারণে। প্রথম কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আনপ্রেডিক্টেবল একজন মানুষ। ইতোপূর্বে যে কয়বারই উনি ইরানের উপর হামলা করেছেন, প্রতিবারই সংলাপ চলমান ছিল। সংলাপ চলমান থাকা অবস্থায় উনি হামলা করেছেন। সুতরাং ওনার উপর ট্রাস্ট করা যায় না। এটা আমি বলবো যে এটা আমাদের দেশের সাথেও আমি মিলিয়ে কথাটা বলতে চাই। সেটা হলো, রাজনীতিতে যখন রাজনীতিবিদের থেকে ব্যবসায়ীদের আধিপত্যটা বেড়ে যায়, তখন আসলে এরকম পরিস্থিতি তৈরি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বেসিক্যালি ক্যাসিনো ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ওনার অজস্র ব্যবসা, এবং উনি কাটছাট কথা বলেন, উনি ডেসপারেট কথা বলেন, উনি বেপরোয়া স্টাইলে কথা বলেন। ডিপ্লোমেসি বা পলিটিক্যাল মডেস্টি কোনোটাই উনি ধার ধারেন না। এতে অনেকে শুনতে, ভোটাররা এরকমই তো শুনতে চায়, তারা তারা মনে হয় যে হ্যাঁ অ্যাট্রাকটিভ, এবং তারা মনে করেছে যে হ্যাঁ আমেরিকাকে সেই বাঁচাতে পারে, এবং তার স্লোগানও তাই ছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন। ফলে উনার জনগণ ভরসা করছে। কিন্তু এরা তো আসলে বাস্তবে যখন আসে, আপনি দেখেন যে তার প্রথম মেয়াদ এবং এবারও তার পুরো শাসনামল যায় হচ্ছে শুধু তার স্টাফদেরকে ফায়ার করতে করতে। ট্রাম্প এমন একজন ব্যক্তি, ট্রাম্প এমন একজন ব্যক্তি যার প্রথম বছরের যেই পোস্টে যে লোক থাকবেন, যে ডেজিগনেশনে, আপনি ধরেই নিতে পারেন যে দ্বিতীয় তৃতীয় বছরে তাদেরকেও থাকবে না। তো এরকম একজন ব্যক্তি, এরকম ব্যক্তির কাছ থেকে কোনো চুক্তির ব্যাপারেই আপনার আমি বলবো যে আস্থা রাখার সুযোগ নাই। এবং পজিটিভ সাইড হচ্ছে ইরান সেটা জানে। ইরানের একটা ভালো সাইড হচ্ছে যে ইরান হিস্ট্রি থেকে পড়ার চেষ্টা করে, তারা ভুলগুলো থেকে তারা রিভিউ করার চেষ্টা করে। এটার কারণে ইরান বারবার এখনো পর্যন্ত টিকে আছে। এই চুক্তি ভালনারেবল বা ঝুঁকি আছে, এটা আরেকটা বড় কারণ হলো ইসরায়েল শুরু থেকেই এই চুক্তির প্রসেস থেকে নিজেকে সরিয়ে রেখেছিল,
এবং ইসরায়েলের রোলটা কিছুটা রহস্যময় থাকলেও শেষ দিকে এসে বা চুক্তি হওয়ার একদম আগ দিয়ে এবং চুক্তি হওয়ার পরে বেন গাভির যে কথাগুলো বলছেন বা ইসরায়েল কাতস যে কথাগুলো বলতেছেন, তাতে এটা পরিষ্কার যে ইসরায়েল এই চুক্তির সাথে মোটেও একমত না। এবং ফলে তারা যদি তাদের পলিসি মতো যুদ্ধ বা লেবাননের যুদ্ধ চালিয়ে যায় বা গাজায় যদি আগ্রাসন চালিয়ে যায়, তাহলে মানে এটা আমি বলবো যে এটা ইরানকে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করবে সর্বতোভাবে, যাতে ইরান অ্যাটাক করে লেবাননের সাথে বা কোনো একটা ইস্যুতে তারা যেন অ্যাটাক করে। তো সেই কারণেও আমি বলবো যে এটা খুবই রিস্কি এই জায়গাটা। এবং ইহুদিদের এই চুক্তি ভাঙার বিষয়টা এটা মনে রাখতে হবে যে এটা তাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যে 3টে ইহুদি গোত্রের সাথে মদিনা সনদের মাধ্যমে চুক্তি করেছিলেন, তারা একটাও চুক্তি রাখেনি। এবং এটা তাদের কমন বৈশিষ্ট্য। ইহুদি মানেই হচ্ছে যে তারা আপনার চুক্তি ভঙ্গ করবে। ইহুদি মানেই হলো যে তারা সামনে একটা বলবে, পেছনে একটা বলবে। আপনি যদি এই প্যালেস্টাইন জমিটা নিয়েও চিন্তা করেন, এই ব্রিটিশদের যে নোংরামিটা করলো তারা এই প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনার এই বেলফোরের ডিক্লারেশনের মাধ্যমে, এই প্যালেস্টাইনের ভূমিটাকে তো তারা 3বার 3 জনের কাছে বিক্রি করছে, এরকম একটা অবস্থা। তো এইগুলো হচ্ছে তাদের এই পশ্চিম এবং জায়ানবাদীদের এটা হচ্ছে একটা কমন প্রতারণামূলক, আমি বলবো যে মুনাফিকি চরিত্র। ফলে অনেকগুলো ইস্যু আছে। আমি বলবো যে কোনোভাবেই এই চুক্তি স্থায়ী হবে বা 60 দিনের আলোচনাটাও ফলপ্রসূ হবে, এটা ভরসা রাখা যাচ্ছে না। তবে যদি ইরান আবার এই ক্ষেত্রে চুক্তির ব্যাপারে ড্যাম কেয়ার ভাব থাকতো, যদি তারা চুক্তি না করতো, তাহলে হয়তো ইরান আবার পরবর্তীতে নৈতিকভাবে তার কথা বলতে সমস্যা হতো। যে এই কারণে তার দিক থেকেও সে এটা জানার পরও, চুক্তির অনিশ্চয়তা জানার পরও, ঝুঁকি আছে জানার পরও সে চুক্তিতে রাজি হয়েছে, এই কারণে যাতে ভবিষ্যতে কেউ তাকে ব্লেম দিতে না পারে যে একটা চেষ্টা হয়েছিল, বা মিডল ইস্টার্ন যে দেশগুলো আছে এই দেশগুলো যেন তাকে কেউ ব্লেম দিতে না পারে যে আমরা একটা চেষ্টা করেছিলাম, কাতার হোক সেটা বা অন্য যে দেশগুলো, এটাও একটা ইরান ক্লিয়ার করে রাখলো। এরপরে যা হবে সেটা তো সবাই দেখবে যে কার উস্কানিতে আসলে চুক্তিটা ভাঙলো। এই যে চুক্তিটা ভাঙারও একটা সম্ভাবনা জি। আছে, বিশেষ করে ইসরায়েল এখানে আজকে আমরা তাদের বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে যা বুঝলাম, পুরা ইসরায়েল এখন একটা ঘুমট পরিবেশ হয়ে আছে এবং চাপা উত্তেজনা নিয়ে আছে। তাতে যদি পুনরায় এই যুদ্ধটা শুরু হয়ে যায়, আমেরিকা কি সে আগের মতো ইসরায়েলের পক্ষে দাঁড়াবে বলে আপনার মনে হচ্ছে? তো আমেরিকার কনস্টিটিউশনালি কিছু দায়বদ্ধতা আছে ইসরায়েলের ব্যাপারে। সুতরাং আপনি ধরেই নিতে পারেন যে যে কোনো অন্যায় বা অযাচিত বিষয় হোক না কেন, এরপরও ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়াবে। এটাই হচ্ছে বাস্তবতা। তবে নৈতিকভাবে আমেরিকার অবস্থান তো গ্র্যাজুয়ালি দুর্বল হচ্ছে। ওইটা যদি আমেরিকা করে, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান আরও দুর্বল হবে। এবং আপনি দেখেন মানে মানুষ কিন্তু সচেতন হয়ে উঠছে। আজ থেকে 15, 20, 30 বছর আগে যারা মার্কিন মূল্যকে গিয়েছিলেন, আমারই পরিচিত, তারা বলছেন আমাকে যে তখনকার ওই সময় ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলা দুঃস্বপ্নের মতো ছিল। কিন্তু এখন আমেরিকায় কিন্তু প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা ক্যাম্পাসে, এবং আপনি যদি দেখেন যে ট্রাম্পের বিরুদ্ধে একটা ডেমনস্ট্রেশন হয়েছিল এই মাস 2 আগে, আপনার মনে থাকবে, নো কিং ডেমনস্ট্রেশন। তো আমেরিকার মানুষ কিন্তু আস্তে আস্তে আগে যেরকম তারা মানে পুরোপুরিভাবে মিডিয়া তাদেরকে যা গেলাতো বা স্টেট ডিপার্টমেন্ট তাদেরকে যা গেলাতো বা আইপ্যাক যা বলতো, এগুলোকে যেমন তারা একজন মানে অন্ধের মতো বিশ্বাস করতো, ওই বাস্তবতাটা এখন আর নাই। এখন চেঞ্জ হচ্ছে। সুতরাং আমেরিকা যদি ইসরায়েল অন্যায় করলেও তার পাশে দাঁড়াবে, তবে নৈতিকভাবে নিজের দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থান দুর্বল হবে।